গাড়ি আবারও থেমে গেল। রোদকে রেখেই বাহির হয়ে গেল আদ্রিয়ান। বেচারি কিছু বলার সুযোগটুকুও পেল না। আদ্রিয়ান একটু পর ফিরে এলো। গাড়িতে ঢুকে রোদের কোলে এতগুলো চকলেট আর 5টা কটন ক্যান্ডি দিল। রোদের মুখে ফুটে উঠল ঠিক কটন ক্যান্ডির মতো মিষ্টি একটা হাসি, যা একজনের হৃদয়ে প্রশান্তি এনে দিতে সক্ষম। রোদ হাসি মুখে আদ্রিয়ানকে বলল, অনেকগুলো থ্যাংক ইউ আপনাকে, আর হাওয়াই মিঠাইয়ের জন্য এক্সট্রা একটা ধন্যবাদ। হুম। রোদের দিকে না ফিরে গাড়ি স্টার্ট দিল আদ্রিয়ান। রোদ বুঝলো যে আদ্রিয়ান একটু আপসেট। কেন যে এই প্রশ্নটা করলো, নিজের ওপর নিজেই বিরক্ত হলো রোদ। কিন্তু যত যাই হোক না কেন, নিজের ওপর টর্নেডো বোঝাক, হাওয়াই মিঠাই তো আর মিস দেওয়া যায় না, তাই না? তাই ঝটপট পাতলা পলিথিন নিজের ছোট্ট দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো রোদ। এরপর আর কি, খাওয়া শুরু। খেতে খেতে আরো একবার আদ্রিয়ানকে ধন্যবাদ দিল। এরপর 3 আঙুল দিয়ে একটু ছিঁড়ে আদ্রিয়ানের ঠোঁটের সামনে ধরলো। আদ্রিয়ান কিছু না বলে ঠোঁট ফাঁক করে দিলে রোদ সযত্নে তা আদ্রিয়ানের মুখে পুরে দিল। একটা হাসি নিয়ে উৎফুল্ল হয়ে রোদ বলল, মজা না? এমন প্রশ্নে মনে হচ্ছে রোদ হয়তো নিজে এটা বানিয়ে এনেছে। কিন্তু আদ্রিয়ান কিছু না বলে শুধু মাথা নাড়ল। রোদের এবার মন বেশি খারাপ হচ্ছে। কেন এই লোক কথা বলছে না? কি করেছে রোদ যেমন করছে? তবুও রোদ কিছু বলল না, শুধু নিজে খাচ্ছে আর মাঝেই আদ্রিয়ানেরও মুখে তুলে দিচ্ছে। আদ্রিয়ান বেশ উপভোগ করতে লাগলো এই মুহূর্তকে। এই যে তার ছোট্ট বউটা বিচলিত হয়ে বারবার পিটপিট করে আদ্রিয়ানকে দেখছে। নিজে যেই হাতে ঠোঁট ছুঁয়ে খাচ্ছে, ওই একই হাতে আদ্রিয়ানের মুখেও তুলে দিচ্ছে। মাঝে মাঝে আদ্রিয়ানোর ঠোঁট হালকা করে রোদের আঙুলে ছুঁয়ে দিচ্ছে। তবুও কিছু বলছে না। 4টা কটন ক্যান্ডি শেষ, বাকি একটা। রোদ বলল, 4টা তো খেয়ে ফেললাম, একটা বাসায় নেওয়া যাবে না। এগুলো মিষ্টিকে একদম দেয়া যাবে না, সুগার বেশি থাকে। আপনি গাড়ি থামান। আদ্রিয়ান গাড়ি থামাতেই রোদ জানালা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা পিচ্চিকে ডাক দিল। এই পিচ্ছি। পিচ্চিটা রাস্তায় বাদাম বিক্রি করে। হুম হুম দাও 10 টাকার। পিচ্ছি 10 টাকার বাদাম দিল। রোদ 100 টাকার নোট দিলে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, জি, এখানে আয়, আমি দিচ্ছি টাকা। রোদের মেজাজ গেল খারাপ হয়ে। এই লোক ওর সাথে কথা কেন বলছে না? তাই একটু জোরে বলল, ওই পিচ্ছি, এই নে টাকা, আমি ডেকেছি, আমিই দিব টাকা। বলে 100 টাকা দিল আর কটন ক্যান্ডিটাও দিল। আর বাকি টাকাও দিতে হবে না, ওই টাকাও তোমার। বাহ। পিচ্ছি খুশি হয়ে চলে গেল। আর আদ্রিয়ান শীতল চোখে দেখলো তার ছোট্ট পাখিটাকে। এরপর আবার গাড়ি স্টার্ট দিল। রোদ বাদামের খোসা ছাড়িয়ে প্রথমে আদ্রিয়ানের সামনে দিল। আদ্রিয়ান কিছু না বলেই মুখ খুলে রোদ মুখে বাদাম পুরে দিল আর বিড়বিড় করে বলল, বাহ, কি রাগ, কি রাগ, রাগ দেখে বাঁচি না। আদ্রিয়ান শুনে মুচকি হাসলো রোদের অগোচরে। বাসায় ঢোকার সাথে সাথে এক প্রকার হইচই লেগে গেল। সবাই ব্যস্ত রান্না বান্না করার জন্য। মিষ্টি দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মাম্মা, আমার বাচ্চাটা বুঝি মিস করছিল তার মাম্মাকে। বলে লাফ দিয়ে আদ্রিয়ানের কোলে গেল। ওরা রুমে ঢুকে গেল। রোদ কাবার্ড থেকে ড্রেস বের করছিল। এমন সময় সাবা, জারবা আর সাইফা এলো। হুড়মুড়িয়ে সাবা ঢুকে বলল, রোদ, আজকে শাড়ি পরবি? কেন? আম্মু বলেছে। ও, কিন্তু আমি পরতে পারি না, আর শাড়ি আনিও নি। রুমে ঢুকতে ঢুকতে আদ্রিয়ানের মা আর ছোট মামি বলল, তো কি হয়েছে, এই নে শাড়ি, তোর জন্য তোর শ্বশুর এনেছে। রোদ হেসে বলল, ধন্যবাদ আন্টি। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না মা, তুই তো আমাদের বাড়ির খুশি ফিরিয়ে দিলি। তোকে কিভাবে ধন্যবাদ দিব? খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, 2 জন খেয়ে নে, আর সাবা ওকে রেডি করিয়ে দিও। উত্তরে সাবা বলল, মা, আমি দেখে নেব, আপনি যান। রোদকে বলতে না দিয়ে আদ্রিয়ানের মা বললেন, আমারই তো মেয়ে, যখন খুশি তখন বলবে। এখন চলো কিচেনে, মাগরিবের পর থেকে গেস্ট আসা শুরু করবে। বলেই তারা চলে গেলেন। রোদের একটু খারাপও লাগলো। মামি তো ঠিকই বলল, আবার শাশুড়ির জন্য সম্মানটাও একটু বাড়লো। আদ্রিয়ান রোদকে উদ্দেশ্য করে জারবাকে বলল, জাবরা, ঠান্ডা যদিও কমেছে, তবুও এই সময় গোসল করলে ঠান্ডা লাগতে পারে। মাথায় তো আর গরম পানি ঢালা যাবে না, তাই চুল ভেজাতে না বলিস তোর ছোট ভাবিকে। বলেই আদ্রিয়ান নিজের ড্রেস নিয়ে জারবার ওয়াশরুমে চলে গেল, না হলে লেট হয়ে যাবে। জারবা বোকার মতো আবার এই কথা রোদকে বলতে শুরু করলো। জাইফা ওর মাথায় টোকা দিয়ে বলল, তুই গাধাই রয়ে গেলি, ভাইয়া তো রোদের সামনেই বলল, তুই কেন রিপিট করছিস? ও তাই তো,
আমার ভাই কত পজিটিভ ভাবিকে নিয়ে। হয়েছে, চল এবার। রোদ লজ্জা পাচ্ছে। বলে তিনজন বেরিয়ে গেল আর রেখে গেল রাগী রোদকে। রোদের মেজাজ বেজায় খারাপ হচ্ছে, কষ্টে চোখে পানি চলে এলো। আদ্রিয়ান কেন তার সাথে কথা বলছে না? রাগে গোসলের সময় চুল ভেজালো। চুল না ভেজালো ওর মনে হয় সে গোসলই হয়নি। মা কত বকতো এর জন্য। মা বকার থেকে বাঁচার জন্য রাত হেয়ার ড্রায়ারও এনে দিয়েছিল, কিন্তু রেগুলার তা ইউজ করতো না রোদ, কারণ তাহলে হেয়ার ড্যামেজ হয়ে যায়। আদ্রিয়ান রুমে আসতেই জারবা আর জাইফা খাবার দিয়ে গেল। আদ্রিয়ান ফোনে কথা বলতে ব্যালকনিতে গেল। রোদ চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো। রুমের সাইড টেবিলে খাবার রাখা, উকি দিয়ে দেখলো আদ্রিয়ান বারান্দায়। তাই নিজে ফেস ক্রিম আর হাতে পায়ে লোশন লাগিয়ে হাত ধুয়ে বের হলো। আদ্রিয়ান রুমে এসে দেখে রোদ চুল ভিজিয়েছে। রাগ হলেও কিছু বলল না। রোদকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে টাওয়াল খুলে নিজেই সুন্দর করে চুল মুছে দিচ্ছে। আয়নার মধ্যে আদ্রিয়ানকে দেখছে রোদ। কত যত্ন করে চুল মুছে দিল। মুছে ব্যালকনিতে চলে গেল টাওয়াল নিয়ে। রোদ কিছু বলতে চেয়েছিল, কিন্তু আদ্রিয়ান সুযোগ দিল না। রোদের চোখে পানি চলে এলো। কি মনে করে নিজে উঠে ব্যালকনির দিকে এসে দাঁড়ালো সে। আদ্রিয়া তখন টাওয়াল শুকাতে দিয়ে রুমে ঢুকবে এমন সময় কেউ পেছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে কাঁদতে লাগলো। আদ্রিয়ান ভরকে গেল। পুরো ব্যাপারটা বুঝতে 2 মিনিট সময় লাগলো। যখন বুঝতে পারলো তখন রোদের কান্নার বেগ বেড়ে গেল। শীতের মধ্যেও আদ্রিয়ান বুঝলো তার পিঠের দিকে টি শার্টটা ভিজে যাচ্ছে, কিন্তু রোদ কাঁদছে কেন? বাসায় যাওয়ার জন্য? এসব চিন্তা বাদ দিল আদ্রিয়ান। রোদকে শান্ত করার জন্য বুকের সামনে রাখা রোদের 2 হাতের উপর হাত রেখে ছাড়াতে চাইলো। এতে রোদ আরো জোরে ধরে হু হু করে কেঁদে দিল। রোদের কান্নায় যে কারো বুকে ছুরি আঘাত করছে তা কি রোদ বুঝতে পারে? আদ্রিয়ান অস্থির হয়ে গেল, বলল, কি হয়েছে রোদ? আমার পাখি কেন কান্না করছে? দেখি, ছাড়, আমার সামনে আয়। রোদ আরো জোরে ধরে কান্না করছে আর বলল, না আসলে না, আমি ছাড়বো না। আমি সরি, অনেকগুলো সরি। আরে বাবা, সরি কিসের জন্য? আপনি কেন আমার সাথে কথা বলছেন না? রেগে আছেন আমার উপর? মাফ করে দিন, আর কখনো ফুচকা খেতে চাইবো না। তবুও কথা বলুন প্লিজ। আমার ভালো লাগে না আপনি কথা না বললে। আদ্রিয়ানের হৃদয়ের মরুভূমিতে যেন এক পশলা বৃষ্টি সব ভিজিয়ে দিল। আদ্রিয়ান উত্তর দিচ্ছে না দেখে রোদ আবারও কান্নার বেগ বাড়িয়ে দিল। আদ্রিয়ান তাড়াতাড়ি জোর করে ছাড়িয়ে টাইট করে বুকে চেপে নিল। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা মনে হয় বেশি লাফালাফি করছে। উফ, এই মেয়েটার কান্না সহ্য হয় না আদ্রিয়ানের। আদ্রিয়ান বুকের মধ্যে 10 মিনিট চেপে ধরে রাখলো রোদকে। কান্নার বেগ কমেছে, তবুও ফুপিয়ে কেঁদে যাচ্ছে মেয়েটা। আদ্রিয়ান উঁচু করে রোদকে নিয়ে রুমে এলো। নিচের থেকে ছাড়িয়ে কপালে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে রাখলো। কতক্ষণ এমন থেকে ঘন ঘন নিঃশ্বাস নিল দুজন। শ্বাস প্রশ্বাস এক হতে অপেক্ষা করলো না। আদ্রিয়ান সারা মুখে তখন চুমুতে চুমুতে ভরিয়ে তুলেছে রোদকে। আদ্রিয়ানের এমন স্পর্শে হালকা কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান আবারও বুকে চেপে ধরে বিছানায় বসলো। রোদ তখন ওর কোলে। আদ্রিয়ান বলল, হয়েছে, আজ আর না। এত কান্না কেন? কে বলেছে আমি রাগ করেছি? তাহলে কথা কেন বলছিলেন না? আমার কেমন যেন লাগছিল। বলে আবারও কেঁদে দিল। আদ্রিয়ান এই প্রথম নিজের নিয়ন্ত্রণ হারালো। কেন হারাবে না? তার রোদু পাখি যে এই প্রথম বলল যে তার নাকি ভালো লাগে না আদ্রিয়ানের কথা শুনলে। এই প্রথম নিজে থেকে এতটা কাছে এলো। মনে সাহস জুগিয়ে হালকা করে ঠোঁটের ছোঁয়া দিল রোদের হালকা গোলাপি নরম ঠোঁটে। যদিও 1 সেকেন্ডেরও কম ছিল, তবুও এই প্রথম এত কাছে আদ্রিয়ান এলো। জীবনে প্রথম এমন স্পর্শে কান্না থেমে গেল রোদের। লজ্জা ভর করলো 2 গালে। কি করবে, কোথায় লুকাবে এই চেহারা রোদ? হায় আল্লাহ! আদ্রিয়ানের দেয়া লজ্জা লুকাতে আদ্রিয়ানের বুকেই মুখ লুকালো রোদ। আদ্রিয়ান একটু ভয় পেয়েছিল রোদের কাণ্ডে। পরে জোরে হেসে উঠল সে, বলল, ওরে আমার লজ্জাবতী বিড়াল, আসো, খাবে, লেট হচ্ছে। রোদ উঠল না, বরং বুকের মধ্যে ঢোকার চেষ্টায় আছে সে। আদ্রিয়ানের বুকের ঘ্রাণ যেন মাতাল করে দিচ্ছে। আদ্রিয়ান রোদকে বুক থেকে তুলে আবারও চুমু খেলো কপালে। এরপর বলল, বউ চুমু খেয়ে তো পেট ভরবে না, আসো, খাবে। আগে বলুন রাগ করে নেই। কিন্তু আমি তো রাগ করিনি। তাহলে কথা কেন বলছিলেন না? কারণ তোমার প্রশ্নের উত্তর ছিল না আমার কাছে। আসো, খাবে। খাবো না, মাথা ব্যথা করছে। কি দেখি, আসো, খাইয়ে দেই। কান্না করলে তো মাথা ব্যথা করবেই। বলে আদ্রিয়ান ভাত মেখে রোদকেও খাওয়ালো আর নিজেও খেলো। রোদের মাথা ব্যথা করছিল বলে বিছানায় গেল, একটু ঘুমালে যদি ভালো লাগে।
রোদ শুতেই একটা শক্ত হাত নরমভাবে তার কপাল টিপে দিচ্ছে। ও জানে এটাকে, তাই আলতো করে বালিশ ছেড়ে ওই হাতের মালিকের বুকে মাথা রাখলো। একটু পরই সাবা রুমে নক করে বলল, রোদ, আসছি ভাবি। আদ্রিয়ান দরজা খুলে দিলে সাবা আর সাইফা রুমে এলো। সাবা বলল, গেস্টরা এসে পড়বে, রোদকে রেডি করাতে হবে। আদ্রিয়ান চিন্তিত হয়ে বলল, ওর তো মাথা ব্যথা, এখন উঠলে তো আরো বেড়ে যাবে। ওদের কথার মধ্যে যারা জোরে জোরে কথা বলতে বলতে রুমে ঢুকলো। ওর কথার আওয়াজে রোদের কাঁচা ঘুমটা ভেঙে গেল। আদ্রিয়ান শুধু দীর্ঘশ্বাস ফেলে জারবাকে বলল যাতে কফি এনে দেয় রোদকে। লাল সাদা মিশ্রণে জর্জেটের পাথর বসানো সুন্দর একটা শাড়ি রোদকে পরিয়ে দিল সাবা। ফুল হাতা ব্লাউজ, চুলে সাইডে সিথি করে খোপা করে দিল। ঠোঁটে ম্যাট লিপস্টিক, নোট কাজল, কারণ রোদ চোখে কাজল দিতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে। আর মাস্কারা, যা ওর পাপড়িগুলোকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মুখে আর কিছুর প্রয়োজন বোধ করলো না সাবা, কারণ এই মেয়ে এমনি অনেক সুন্দর। কানে স্বর্ণের ঝুমকা, গলায় ছোট্ট একটা হার, আর 2 হাতে শাশুড়ির দেয়া চুড়ি। শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে দিল সাবা। রোদ আয়নার সামনে নিজেকে দেখা মাত্র চমকে গেল। পুরো নতুন বউ লাগছে তাকে। পরে মনে পড়লো ও তো নতুন বউই। সাবা বলল, আমাদের বোনকে তো আজ অনেক সুন্দর লাগছে। জারবা তো চিৎকার দিয়ে বলল, ছোট ভাবি ভাইয়া তোমাকে দেখলে তো পুরাই ফিট। লজ্জায় কান আর গাল গরম হয়ে গেল। জাইফা এসে বলল, ও মা রোদ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ভাবি, পুপি ডাকে নিচে। হাসছি। বলেই চলে গেল সাবা আর জারবা। এমন সময় আদ্রিয়ান রুমে ঢুকে অবাক হয়ে তাকিয়ে রইল রোদের দিকে। অজান্তেই মুখ দিয়ে বের হলো, মাশাল্লাহ, এই প্রথম দেখলো সে রোদকে এই রূপে। শাড়ি পরা রোদকে আজ মোটেও ছোট লাগছে না। মনে হচ্ছে 20-21 বয়সী যুবতী নতুন বউ তার। বিয়ের দিনও রোদ শাড়ি পরেছিল, কিন্তু ওই দিনের চেহারা ছিল বিধ্বস্ত, আর আজ লজ্জাবতী। লাল সাদায় যেন রোদের সৌন্দর্য আরো ফুটে উঠলো। আর এমন গয়নাতে আর ঘোমটাতে পুরোই নতুন বউ লাগছে তাকে। আদ্রিয়ানের নিজের উপর নিয়ন্ত্রণ করা দিন দিন কষ্টের হয়ে যাচ্ছে। আদ্রিয়ান ধীর ভাবে রোদের দিকে এগিয়ে এলো। রোদ ওর দিকে তাকিয়ে নিজের চোখের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, দেখুন। আরে দেখছি। বলে আদ্রিয়ান এগিয়ে আসতে নিলেই রোদ বলল, আরে কই আসছেন? আমার চোখে দেখুন, মাস্কারা ছড়িয়ে আছে। মাস্কারা ছড়িয়ে যায়নি তো? রোদের কথায় আদ্রিয়ান হুঁশে আসলো, গলা ছেড়ে বলল, ঠিক আছে। আর কিছু বলবেন না? কি বলবো? কিছু না। বেচারি রোদ ভেবেছিল আদ্রিয়ান একটু হলেও প্রশংসা করবে, কিন্তু এ তো কিছুই বলছে না। তাই মুখ ভেঙচি দিয়ে হাতে চশমাটা নিয়ে চোখে পড়ে নিল, কারণ মাথা ব্যথাটা কমার নামই নিচ্ছে না। তা দেখে আদ্রিয়ান বলল, মাথা ব্যথা কমেনি? না মেডিসিন দেই? না না না, কমে যাচ্ছে। আদ্রিয়ান জানে এই মেয়ে সহজে মেডিসিন নেবে না। কিছু বলার আগেই সাবা এসে রোদের হাত ধরে নিচে নিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতেই সবার নজর রোদের দিকে গেল। রোদের শাশুড়ি দেখে বলল, মাশাল্লাহ, আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে। এই প্রথম বউ বউ লাগছে। বলেই সবার সামনে নিয়ে গেল। রোদকে নিয়ে যেতেই রোদ সালাম দিল। আদ্রিয়ানের নানু তো বেশ খুশি, এত সুন্দর তার আদ্রিয়ানের বউ। নাতিটা আগের মতো হলেই শুক্রিয়া। সবাই রোদকে নিয়ে নানান মন্তব্য করতে লাগলো। রোদ এমন প্রশ্নের জবাবে কি বলবে? আজকাল তো এটা স্বাভাবিক, তবুও বলল, না চাচি, মাথা ব্যথার জন্য মাঝে মধ্যে পড়ি। টেনে টেনে কথাগুলো বলল মহিলাটি। বাকি সবাই ভালো প্রশংসাই করছে। এবার কি বলবে রোদ? এটা বলবে যে ও নিজেই জানতো না ওর বিয়ে, তাও আবার আদ্রিয়ানের সাথে। বাড়ির সবাই ওই দিকটায় ব্যস্ত থাকায় এই দিকের খবর কেউ জানতো না। হুট করেই জারবা এসে রোদের পাশে থপ করে বসে বলল, আল্লাহ, আন্টি কি জানেন? আমি প্রথম ভাবিকে দেখতে গিয়েছিলাম। আরও কি হয়েছে জানেন? বলার আগেই ওর মা এসে ওকে থামালো। এরপর বলল, ভাবি, আমরা পছন্দ করে এনেছি, আসুন খাবার খাবেন। বলে সবাইকে নিয়ে খাবারের ওখানে গেল। এর মধ্যে মিষ্টি এসে রোদের কোলে বসলো। রোদ ওর গাল টেনে বলল, কি খাবে আমার বাচ্চা? মিষ্টি মাথা এদিক ওদিক নাড়িয়ে বলল, নুডলস। আমি জানতাম তো, চল। বলেই মিষ্টিকে তুলে কিচেন থেকে নুডলস নিয়ে সোফার দিকে বসে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ হলে মিষ্টিকে কোলে নিয়েই বসে রইল। মাথা ব্যথাটা যেন বেড়েই যাচ্ছে।
কিন্তু এখান থেকে যেতেও পারছে না। রোদের পাশে দুইজন মহিলা বসে ওর সাথে কথা বলতে লাগলো। রোদ কি বলবে নিজেও জানে না, শুধু অসহায় চোখে তাকালো, কারণ রোদ কোনোদিনও এমনটা ভাবেনি। আদ্রিয়ানের আগে বিয়ে হয়েছে, মিষ্টি ওর মেয়ে নয়, এমন ভাবনা কখনো আসেনি। রোদের মুখে উত্তর না পেয়ে আরেকজন বলল। রোদের চোখে পানি আর আটকে থাকলো না, পানি মুছতে চশমাটা খুলে ফেললো। এরপর বলল, মানে আপনি কি আমার চরিত্রের সার্টিফিকেট চাচ্ছেন নাকি আমার বাবার ব্যাংকের অ্যামাউন্ট? আমি ঠিকভাবেই কথা বলছি, তার মানে এই না যে যে সে এসে যা বলবে আর আমি উত্তর দিব। আর রইল মিষ্টির কথা, তা বুঝতে আগে নিজের মন মানসিকতা পাল্টান। ভাবি, আপনি হয়তো জানেন না, রোদ নিজেই মেডিকেলের স্টুডেন্ট, আর বাবা ভাইয়ের নিজেদের ব্যবসাও আছে। আর মিষ্টিকে ওর থেকে কেউ বেশি আদর করতে পারে না, এমনকি রিয়াও না। আদ্রিয়ানের মা আবারও বললেন। থাক, রাতে কিন্তু খেয়ে যাবেন। মহিলারা আর কিছু বলল না। রোদ মিষ্টিকে কোলে তুলে চলে গেল। চোখ দিয়ে টুপটাপ করে কয়েক ফোঁটা পানি পড়লো। মিষ্টি বলল, মাম্মা, ওই আন্টিরা পচা, তোমাকে বকেছে। রোদ চোখ মুছে বলল, কাউকে পচা বলতে হয় না মা, উনি বকেনি আমাকে। আচ্ছা দেখো তো মাম্মার চোখে ময়লা গেল নাকি। মিষ্টি মনোযোগ দিয়ে দেখা শুরু করলো, কিন্তু কিছু বুঝতে পারলো না। এমন সময় জারবা, সাবা আর জাইফা এলো। সাবা মিষ্টিকে কোলে তুলে বলল, মিষ্টি আম্মু, দেখো তো আলিফ কোথায়? বলতেই মিষ্টি চলে গেল আলিফকে খুঁজতে। সাবা রোদের দিকে ফিরে এসে ওর দুই গালে হাত দিয়ে বলল, এই মেয়ে, মন খারাপ কেন হয়? বাইরের মানুষের কথায় মন খারাপ করতে নেই। আমরা জানি তুই কি আমাদের কাছে। এখন মন খারাপ করিস না, আমি পরে আসছি, ওইদিকে দেখে আসি। রোদ হালকা হাসলো, কিচ্ছু বলল না। সাবা যেতেই জারবা বলল, ছোট ভাবি জানো, ওই আন্টি ওনার মেয়ের জন্য ভাইয়ার কথা বলতে এসেছিল, কিন্তু ভাইয়া তো রেগে মেগে শেষ। ওনার মেয়ে আবার মিষ্টিকে আদর করতো, তবুও ভাইয়া রাজি হয়নি, তাই তো তোমাকে এত কথা শোনালো। রোদ বুঝতে পেরে বলল, কি নাম ছিল? রিয়া। ও। রোদ আর কিছু বলল না, কিন্তু মনটা তার ঠিকও হলো না। রাতে খেয়ে দিয়ে সবাই চলে গেল। সবাই সালামি দিয়েছে রোদের হাতে। শাশুড়ি এসে রোদকে সোফায় বসিয়ে হাত ধরে বললেন, সরি আম্মু, আমি থাকতেও তোকে কথা শুনতে হলো। প্রথমে ভাবি, পরে ওনারা। রোদ তড়িৎ বেগে বলল, প্লিজ আন্টি এভাবে বলবেন না, আমি তো উত্তর দিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওদের কথার মধ্যেই আদ্রিয়ান, আরিয়ান, বাবা, সাইফ আর বাকি মামারাও এসে পড়লো। এখন রাত 10:45। সবাই খেতে বসলো, কিন্তু আদ্রিয়ান ওর মায়ের সাথে কোনো কথাই বলছে না। উনি এত করে এটা ওটা বললো, কিন্তু লাভ হলো না। সবাই বিষয়টা খেয়াল করলো, কিন্তু কেউ বুঝে উঠতে পারলো না এর কারণ। সবার খাওয়া শেষ, কিন্তু টেবিলে বসে তারা কিছু কথা বলছে। আদ্রিয়ান শুধু রোদকে খাবার কম খেতে দেখে চোখ ঘুরানি দিয়েছে কয়েকবার। রোদ মাথা নিচু করে একটু একটু করে খেয়ে আর খেতে পারলো না। আদ্রিয়ান এবং ধমক দিয়ে বলল, এই মেয়ে, এখন শেষ করো এইগুলো। হঠাৎ ধমকে কেঁপে উঠল রোদ, মিনমিন করে বলল, আর পারছি না। এবার আরো জোরে ধমক দিয়ে বলল আদ্রিয়ান। তা পারবে কেন? রোদের চোখ এবার ঝাপসা হয়ে গেল। আদ্রিয়ানের বাবা এবার গম্ভীর কণ্ঠে বললেন, আদ্রিয়ান, সবার সামনে ওকে এভাবে ধমকাচ্ছ কেন? ওর মা বলল, আস্তে আস্তে খাবে, তাই বলে তুই ধমক দিবি নাকি? আমি আছি এখানে। আদ্রিয়ান এবার দ্বিগুণ তেজে বলল, ও, তুমি আছো, আম্মু আছো, সবাই আছে, ভালো তো। আমি ধমক দিলে সমস্যা, আর বাইরের মহিলারা আমার বাসায় এসে আমার বউকে আজে বাজে কথা শোনায়, তখন কোথায় ছিলে তোমরা? সবার আর বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে। আদ্রিয়ানের নানু বলল, নানু ভাই রাগ করে না, 10 জনের মধ্যে একজন খারাপ বলতেই পারে। আর কিছু বলতে না দিয়ে আদ্রিয়ান বলল, নানুমণি, রোদ এ বাড়ি কারো কথা শুনতে আসেনি, বাড়ির মানুষদের কিছু বলিনি, মানে এই না যে বাইরের কাউকে কিছু বলবো না। সবার বুঝতে আর বেগ পেতে হলো না যে আদ্রিয়ান এটা বড় মামিকে উদ্দেশ্য করেই বলেছে। আদ্রিয়ান বলল, ঠিক বলেছে আদ্রিয়ান। এরপর সবাই জারবার দিকে তাকালো। সবাই জানে এই কাজ এই মেয়ের দ্বারাই হবে। জারবা একটা ধোক গিলে দিল ভো দৌড়। আরো কিছুক্ষণ কথা বলে সবাই চলে গেল। রোদের মন খারাপ হয়ে আছে, শুধু শুধু ধমকালো সবার সামনে।
এই লোক রোজই রোদের সাথে এমন করে, বকবে আবার আদর করবে। কেন রে শালা, রোদ বুঝি সরকারি মাল, যখন যা খুশি করবি? রোদ আজ মোটেও আদ্রিয়ানের চিকনি চুপড়ি কথাতে গলবে না। এমন সব ভেবেই মনটা আবারও খারাপ হয়ে গেল। আর মরার উপর খাড়াই মাথা ব্যথা। উফ বলেই রোদ রুমে গেল। হাতে থাকা টাকাগুলো ড্রেসিং টেবিলে রাখলো। এগুলো আদ্রিয়ানকে দিয়ে দেবে, পরে আবার কে কথা শোনায় আল্লাহ জানে। রুমে ঢুকে মাকে কল দিল, তারপর 20 মিনিট কান্নাকাটি জুড়ে দিল। কথা কম, কান্নাকাটি বেশি, রোজই এমন করে। ফোন রাখতেই ব্যথা আবারও বেড়ে গেল। রোদ খেয়ালই করেনি এতক্ষণ আদ্রিয়ান দরজাতেই দাঁড়ানো ছিল। আদ্রিয়ান বলল, কান্না শেষ? রোদ ভয় পেয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান বলল, বাসায় বিচার দিলে না আমার নামে? রোদ ভ্রু কুঁচকে তাকালো। রোদ কখনোই এমন করে না, এবাড়ির কথাও ও বাড়িতে কখনোই বলে না, এতে সমস্যা বাড়ে। আদ্রিয়ান রুমে ঢুকে দরজা অফ করে দিল। হাতে একটা প্যাকেট তার ড্রেসিং টেবিলে রাখলো। টেবিলে টাকা দেখে বলল, এখানে টাকা রাখা কেন? আপনার টাকা ওগুলো আমার মানে? গেস্টরা দিয়েছিল। তো তুমি রাখো, তোমাকে দিয়েছে। রোদ মুখ ফুসকে বলল, হ্যাঁ আমি রাখি, পরে আবার বকা শুনি। বলেই যে উপায় কামড় দিল। কি বলতে কি বলে ফেললো। আদ্রিয়ান বুঝতে পেরে মনটা খারাপ হয়ে গেল। মেয়েটা আসছে পর থেকেই বিভিন্ন ভাবে কথা শুনতে হচ্ছে। আদ্রিয়ান ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি। কেন? তোমাকে আজ কথা শুনতে হলো। আমি উত্তর দিয়েছি, ব্যাপার না। বলে আবার বিড়বিড় করে বলল, যে ধমকায় তা কিছু না। আদ্রিয়ান শুনে বলল, কি বলছো বিড়বিড় করে? সবই তো শুনছি। রোদ আর কিছু না বলেই উঠে গেল চেঞ্জ করবে বলে। রোদ উঠতেই আদ্রিয়ান পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। রোদ ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। এই লোক এইভাবে ধরে রাখলে রোদের রাগ ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। আদ্রিয়ান ওইভাবেই রোদের ঘাড়ে মুখ গুজে দিল। ছাড়ুন, আজও চেঞ্জ করব আমি। আর কতক্ষণ শাড়ি পরে থাকবো? যতক্ষণ আমি বলবো। আমি কেন আপনার কথা শুনবো? কেন শুনবা জানো না? না, কোনো। তাহলে কি আজ দেখাবো কেন শুনবা আমার কথা? আদ্রিয়ানের এমন স্পর্শে রোদ রাগ কিভাবে করবে? ও তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। আদ্রিয়ানও ছাড়ার পাবলিক নয়, ওইভাবেই ধরে আছে। এমন কথায় দমে গেল রোদ, তবুও বলল, দরকার নেই, ছাড়ুন। আপনি রোজ রোজ ধমকাবেন আর পরে এসে এটা ওটা বলবেন, না হয় চকলেট দেবেন। আমি কি বাচ্চা? বাচ্চাই তো, চকলেট দিলেই তো মেনে নাও। ও তাই না? ভালো, আজ আর কোনো মানামানি নাই। থাকবো না আপনার সাথে, এক্ষুনি আব্বুকে বলবো। আমি বলতে দিলে তো। বলেই রোদকে উঁচু করে হেঁটে ড্রেসিং টেবিলের সামনে এলো। রোদকে নামিয়ে দিয়ে প্যাকেট খুলে সুন্দর দুটো রজনীগন্ধার মাঝে গোলাপের গাছরা বের করলো। এরপর তা যত্ন করে রোদের হাতে পরিয়ে হাতে চুমু খেলো। রোদের দিকে তাকিয়ে দেখলো রোদ অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। এরপর হুট করেই আদ্রিয়ানের এক হাত জড়িয়ে ধরে ঝাঁকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ কত সুন্দর, কোথায় পেলেন? বলে আদ্রিয়ানকে ছেড়ে আবারও নিজের মতো দেখা শুরু করলো। আবার একটু করে ঘ্রাণও নিল। আদ্রিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এত খুশি যে রোদ হবে তা আদ্রিয়ান ইহকালেও ভাবেনি। ওর তো জাস্ট রোদকে শাড়ির সাথে এইভাবে দেখতে মন চাইছিল, তাই তো নিয়ে এলো। এত সামান্য জিনিসের বিনিময়ে এত খুশি আর হাসি দেখবে ভাবেনি আদ্রিয়ান। অথচ ওই দিন কত শপিং করে দিল, এত লাখ টাকার জুয়েলারি দিল। কই, রোদের মাঝে তো তেমন কিছুই দেখেনি আদ্রিয়ান। মেয়েটা একদম বাচ্চা সুলভ, অল্পতেই সন্তুষ্ট। আদ্রিয়ানের ধ্যান ভাঙলো রোদের কথায়। আমি আপুপি জারবা আর জাইফাকে দেখিয়ে আসি, এরপর আম্মুকে আর রুদ্রকেও কল দিয়ে দেখব। বলেই যেতে নিচ্ছিল, এমন সময় আদ্রিয়ান পেছন থেকে পেঁচিয়ে ধরে আটকায় রোদকে। রোদ হকচকিয়ে বলল, আরে আরে, এখন তো পড়ে যেতাম। আমি পড়তে দিলে তো। ছাড়ুন, আমি বাইরে যাব আজ। কোথায় যাবে না? কেন? কারণ আমার মন ভরেনি তোমাকে দেখে। বলে রোদকে নিজের দিকে ঘোরালো আদ্রিয়ান। এরপর এক ধ্যানে দেখতে লাগলো তার ছোট্ট বউটিকে। এই যে অবাধ্য কিছু চুল বারবার চোখে আসছে, ঠোঁটের লিপস্টিকের মুছে যাওয়া ফিকে রং, হাতে গাজরা, মাথায় ঘোমটা দেয়া তার সামনে দাঁড়ানো তার প্রাণ পাখি, যাকে ছাড়া বাঁচা ইদানিং অসম্ভব। আচ্ছা, এক সময় তো অনিমার জন্য এমন ফিলিংস ছিল, এখন কি সময়ের সাথে তা শেষ হয়ে গেল? কখনোই না। আদ্রিয়ান তার সেই ভালোবাসা বুকের বাপাসে সযত্নে পালিত করছে।
মানুষ বলে এক হৃদয়ে কিভাবে দুজনকে স্থান দেব, তা নাকি অসম্ভব। কই, এই যে আদ্রিয়ান তো করছে। বুকের মধ্যে তার দুইজন স্ত্রী সমানভাবে বাস করছে। তবে এই কোন রূপ আদ্রিয়ানের ভালোবাসা? প্রশ্নের উত্তর আদ্রিয়ানের হৃদয় নিজেই দিল। এ তো তার ভালোবাসার ভিন্ন রূপ। রোদ তাড়া দিয়ে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কখন ভরবে আপনার মন? উত্তরে আদ্রিয়ান রোদকে চমকে দিয়ে গান ধরল। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। দুই লাইনই যথেষ্ট ছিল রোদকে পাগল করার জন্য। বুকের ভেতর যেন তোলপাড় শুরু করলো। এই লোকের সমস্যাটা কি? রোদকে কেন জ্বালায় সে? এখন তার এই দুই লাইনের উত্তর রোদ কিভাবে দেবে? আদ্রিয়ান হেসে উঠল রোদের এদিক ওদিক চাহনি দেখে। আলতো হাতে রোদের পরনের সব জুয়েলারি খুলে দিল। শুধু আদ্রিয়ানের দেয়া রেগুলার ইউজের গুলো রেখে দিল। রোদ শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান সব খুলে একটু সরতেই রোদ বুক ভরে শ্বাস নিল। আদ্রিয়ান রোদের খোপা খুলে চোখে নাক ডুবিয়ে বলল, আমার বুকে আজ প্রথমবার এমন রূপে দেখলাম, চোখ দুটো যেন ধন্য হলো। তোমাকে এত সুন্দর হতে কে বলেছে? আমার বুকে যে ব্যথা হয় তা কি বুঝো তুমি? মন তো চায় একদম টুকুস করে গিলে ফেলি। যে আদ্রিয়ানের প্রশংসা শুনতে রোদ আকুপাকু করছিল, এখন তার থেকে শোনা প্রশংসায় শরীরের লোম সব হরতাল করার জন্য দাঁড়িয়ে গেছে। রোদ এবার নিশ্চিত হার্ট ফেল করবে। রোদের এমন অবস্থা টের পেয়ে হালকা করে হাসলো আদ্রিয়ান। ওকে ছেড়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, বেশি পানি নাড়বে না, ওকে? বলে রোদকে আর পাইকে ওয়াশরুমে দিল এক ভোঁদর। আদ্রিয়ান এবার শব্দ করে হেসে উঠল। আদ্রিয়ান রোদকে বুকে নিয়ে শুয়ে চুলের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। রোদ এটা ওটা বকবক করছে। আদ্রিয়ান কিছুক্ষণ পরে বলল, রোদ, কাল মেডিকেল শেষ কখন হবে? যেহেতু কাল কোচিং করাবে তাই রোদ বলল, কাল মেবি 12:30 শেষ হয়ে যাবে। ও, কাল এক জায়গায় যাব। কোথায়? হসপিটাল। রোদ লাফ দিয়ে উঠে বলল, হসপিটাল কেন? আরে ওকে, এই 1 মিনিট, আমার বাসায় সবাই ঠিক আছে তো? আদ্রিয়ান আবারও বুকে টেনে বলল, এত অস্থির কেন তুমি? পুরোটা শুনবা তো নাকি? বলুন তাড়াতাড়ি। তোমার জন্য যাব। মানে আমি তো ফুল ফিট অ্যান্ড ফাইন, লুক আলহামদুলিল্লাহ। আই নো, বাট তোমাকে তো কাল যেতেই হবে। আমি যাব না। জেদ করে না শোনা। রোদ আদ্রিয়ানকে ঠেলে উঠে পড়ল। আজব, আমি বুঝতে পারছি না আমি সুস্থ হয়ে কেন যাব। আমায় বিশ্বাস করো না? আল্লাহ আল্লাহ, এখানে বিশ্বাসের কি হলো? আপনি যাই বলুন, আই এম নট গোয়িং উইথ ইউ। আদ্রিয়ান বুঝতে পারলো যে মেয়ে কিনা সাধারণ একটা ট্যাবলেট খেতে 1 ঘন্টা পার করে, সেই মেয়েকে এত সহজে হসপিটালে নেওয়া যাবে না। তাই বলল, আচ্ছা শোনো তাহলে। কি আজব, বললাম তো যাব না। কবে থেকে বলছি বাসায় বাসায় যাব না, কবে থেকে বলছি বাসায় বাসায় যাব, তা না উনি আমায় হসপিটালে নিয়ে যাবে। আজব। লাস্টের কথাটা বিড়বিড় করে বলল, তাও আদ্রিয়ান শুনে ফেলল। রোদকে আবারও টেনে নিজের কাছে এনে বলল, শোনো রোদ, আমি বা আমরা শিওর না, তবুও যতটুকু জানি ছোটবেলায় তোমার খাদ্যনালীতে সমস্যা ছিল, তার জন্য ট্রিটমেন্টও করানো হয়েছে। ইদানিং আমি খেয়াল করছি তুমি কম খাও, জোর করলেও খেতে পারো না। ব্যাপারটা বাসার সবাই খেয়াল করেছে, তাই শিওর হওয়ার জন্য কাল ডক্টরের কাছে যাব। আর একটা কথাও না, বুকে আসো, ঘুমাবা, আমিও ঘুমাবো। শুধু শুধু এমন। আর কিছু বলার আগেই আদ্রিয়ান চোখ ঘুরানে দিল। রোদ ঠোঁট ফুলিয়ে আদ্রিয়ানের বুকে ধুম করে শুয়ে পড়ল। আদ্রিয়ান হালকা ব্যথা পেয়ে উফ শব্দ করতেই রোদ বলল, আরে ব্যথা পেলেন বুঝি, হসপিটালে যাবেন? আদ্রিয়ান বুঝলো রোদ ওকে টিটকারি মারছে, তাই ওকে বুকে চেপে ধরে বলল, আর কোনো কথা না। মেডিকেলের সামনে দাঁড়ানো রোদ আর ইয়াজ দুজন কথা বলছিল। এমন সময় আদ্রিয়ান এলো। ইয়াজ সালাম দিতেই আদ্রিয়ান হেসে উত্তর দিল। রোদ ভেবে পেল না আজ কেন এত সুন্দর ব্যবহার। এমনিতে তো রোদকে ইয়াজের সাথে দেখলে ওনার মাথায় ঠাটা পড়তো। ইয়াজের থেকে বিদায় নিয়ে রোদকে নিয়ে হসপিটালে গেল। গাড়িতে রোদ অনেকবার বলল, কিন্তু কে শোনে কার কথা। এই আদ্রিয়ান হলো 1 নাম্বার ঘাটতারা। হসপিটালের সামনেই রাতকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল রোদ। রাতও পরম যত্রে আগলিয়ে ধরল ছোট্ট বোনকে। রোদ বলল, এখানে কেন তুমি? তোর জন্য। ভাইয়া কি দরকার বলতো? দরকার আছে বলে 3 জন উপরে উঠল। রিশান আর রাইফাকে দেখে রোদ সালাম দিল।
ওরা ওদের নিয়ে ডক্টরের চেম্বারে ঢুকলো। যেখানে রুগীর সাথে একজনের বেশি ঢুকতে দেওয়া যায় না, সেখানে তারা 4 জন ঢুকলো রোদের সাথে। ডক্টরের সাথে আগেই কথা বলা ছিল। উনি রোদকে ভালো মতো এক্সামিন করে বেশ কিছু টেস্ট করতে দিল। আদ্রিয়ান রোদকে বলল রোদকে নিয়ে বাইরে যেতে। ওরা বের হতেই আদ্রিয়ান বলল, কি মনে হয়? আপাতত বলা যাচ্ছে না, রিপোর্ট দেখে বাকি সব বলা যাবে। রোদকে সব জানিয়েছো? না, জাস্ট খাদ্যনালীর কথা বলেছি। এত টেস্ট দেখে ও বুঝে গেল? বুঝতে দিব না আমি, বলে উঠল আদ্রিয়ান। এত ব্লাড, ইউরিন, আল্ট্রাসাউন্ড সহ বাকি টেস্ট দেখে বেঁকে বসলো রোদ। কিছুতেই টেস্ট করাবে না সে। জোর করে রাত ইউরিন আর আল্ট্রাসাউন্ড করালো। এতেই রোদ কেমন নেতিয়ে গেছে। ব্লাড টেস্ট কিছুতেই করাবে না সে। জোর করেও কাজ হচ্ছে না। লাস্টে কান্নাই করে দিল রোদ। রাত কোনো মতে বুকে চেপে ধরে বলল, আচ্ছা আচ্ছা করতে হবে না তোর, দেখি কাঁদে নেবো না আমার। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, টাইম নেই, কুইক রাত। বলেই রাতকে ইশারা করলো। রাত রোদকে ছেড়ে দাঁড়িয়ে বলল, এদিকে আয়। আদ্রিয়ান রোদের হাত ধরে ওদিকে নিয়ে গেল। রাইফ দ্রুত নার্সকে নিয়ে হাজির হলো। রোদ বলল, এখানে কি করব? একটু কাজ আছে। বলে আদ্রিয়ান রোদকে বুকের সাথে চেপে ধরলো। রোদ কিছু বুঝে ওঠার আগেই রাত রোদের ডান হাতের হাতা কনুই পর্যন্ত উঠিয়ে দিতেই রোদ ছটফট শুরু করে। নিজেকে ছাড়াতে চাইলেই আদ্রিয়ান আরো জোরে চেপে ধরলো। রোদ হাউমাউ করে কেঁদে দিল। রোদের হাত রাত আর রিশান মিলে টাইট করে ধরে আছে। নার্স তাড়াতাড়ি 1 সিরিঞ্জ ব্লাড নিল। রোদ আবারও চিৎকার করে কেঁদে উঠে মা মা বলে ডেকে উঠল। আদ্রিয়ানের বুকটা ছ্যাদ করে উঠল। রাদের চোখে পানি যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। এত সবের পরেও রোদকে ছাড়া হলো না। টেস্ট অনেক, তাই ব্লাড বেশি লাগবে। আদ্রিয়ান ওইভাবেই ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে। রাত আর সহ্য করতে পারল না। একমাত্র বোনকে এমন ভাবে দেখতে পারল না সে। কোনো মতে কান্না আটকে বলল, আদ্রিয়ান ছাড়ো ওকে, পরে আবার না হয়। এখনই এক কষ্টে ওকে বারবার দেখতে পারবো না আমি। এবার নার্স রক্ত নেয়ার সাথে সাথে রোদ আবারও জোরে জোরে চিল্লাতে লাগলো। পালাতে চাইলো, লাভ হলো না। আদ্রিয়ান ছাড়লো না তাকে। ব্লাড নেয়ার পর রোদ এবার গোংড়াতে লাগলো আদ্রিয়ানের বুকের মধ্যে। রাত এবং আদ্রিয়ান ভয় পেয়ে গেল। রোদকে বুক থেকে তুলতেই রোদের এক বিধ্বস্ত চেহারা দেখলো আদ্রিয়ান। বুকের মধ্যেটা চলে উঠলো তার। এমন কেন লাগছে তার পাখিটাকে? আদ্রিয়ান রোদের গালে হাত দিয়ে বলল, রোদ শুনো। আর কিছু বলার আগেই আদ্রিয়ানের উপর হেলে পড়ল রোদ। আদ্রিয়ান ভয় পেতেই রিশান বলল, ওর কি ব্লাডে ফোবিয়া আছে? আগে ছিল, বাট অ্যানিমিয়া আছে। এর জন্যই জ্ঞান হারিয়েছে। আদ্রিয়ান ওকে নিয়ে কেবিনে আয়। আদ্রিয়ান রোদকে কোলে তুলে নিয়ে কেবিনে ছুটলো। বুকটা কাঁপছে তার। রোদ তো আসতে চায়নি, ওই তো আনলো। রোদ চোখ খুলে দেখলো আদ্রিয়ান ওর হাতের তালু নিজের গালে লাগিয়ে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছে। ইস, লোকটার চেহারা এত ফ্যাকাশে কেন লাগছে? কিছু কি হয়েছে? রাত রোদের পায়ের কাছে বসে রিশান আর রিয়াদের সাথে কি কথা বলছে। আস্তে আস্তে রোদের সব কথা মনে পড়লো। সাথে সাথে এক বালতি অভিমান জমা হলো ভাই আর আদ্রিয়ানের উপর। কিভাবে ধোকাটা দিল তাকে? কত আর্তনাদ করলো রোদ, তবুও এদের মন গড়ল না। চোখের কোণে পানি জমা হলো। আদ্রিয়ান হঠাৎ করে খেয়াল করলো রোদ চোখ খুলেছে। এতক্ষণ কোনো একটা ধ্যানে ছিল সে। সাথে সাথে গাল থেকে হাত সরিয়ে তা নিজের ঠোঁটে চেপে ধরলো। পরপর চুমু খেলো রোদের হাতের তালুতে। রোদের গালে হাত দিয়ে অস্থির হয়ে বলল, রোদ কেমন লাগছে এখন? আদ্রিয়ানের আওয়াজে বাকি 3 জনও তাকালো রোদের দিকে। রাত উঠে এসে রোদের মাথায় হাত দিয়ে বলল, কিছু লাগবে? এখন ঠিক আছিস? রোদ কোনো কথার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। রোদের অভিমান বুঝতে পারলো সবাই। রিশান এসে ওকে চেক করে বলল, নাও শি ইজ ফাইন, বাট এখনো উইক। স্যালাইন দিলে ভালো হতো। রোদ এক ঝটকায় বেড থেকে উঠে জোরে বলে উঠল, দিব না স্লাইন, বাসায় যাব আমি। আদ্রিয়ান এগিয়ে এসে রোদের হাত ধরলো, বলল, আচ্ছা আচ্ছা রোদ চলো বাসায় যাব। রোদ আদ্রিয়ানের হাতটা ঝামটা মেরে সরিয়ে দিল, বলল, ধরবেন না আপনি, আবারও জোর করবেন জানি আমি। আদ্রিয়ানের ভেতরে এতক্ষণে ছোটখাটো ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু তা প্রবল হলো যখন রোদ আদ্রিয়ানকে নিজের হাত ধরতে দিল না। বুকের মধ্যে সূক্ষ্ম ব্যথা হলো, তবুও বলল, আচ্ছা ধরবো না আমি। রাত ধরুক, পরে পড়ে যাবে তো তুমি। শরীর দুর্বল তোমার। কারো হেল্প চাই না, বাসায় যাব। ব্যাগ কই আমার? আচ্ছা চলো বাসায় যাবে।
আমি আপনার বাসায় যাব না, আমার বাসায় যাব। ছাড়ো। আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে। আদ্রিয়ান একটু আটকে উঠলো। বলে কি রোদকে নাকি নিয়ে যাবে? ও থাকবে কিভাবে রোদকে ছাড়া? তাই নিজেকে শান্ত করে রাতকে বলল, রাত, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। রাতকে নিয়ে বাইরে এসে কিছুক্ষণ কথা বলে আবার রুমে ঢোকে। ততক্ষণে আরিয়ান এসে হাজির। আদ্রিয়ান এবার একটু সাহস পেল। ভাবা যায় আদ্রিয়ানের মতো এত বড় ছেলের নাকি আবার সাহস প্রয়োজন। আরিয়ান এগিয়ে আসতেই আদ্রিয়ান সব খুলে বলে। আরিয়ান সহ আদ্রিয়ান আর রাত রুমে ঢুকে দেখে রিশান কিছু বোঝাতে চেষ্টা করছে রোদকে, কিন্তু রোদ উঠে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আরিয়ান অনেক বোঝালেও রোদ মানতে নারাজ। এর মধ্যে আদ্রিয়ানের মা বাবাও হাজির। এদের এত করে বলা কথা আর রোদ ফেলতে পারলো না। অগত্যা আদ্রিয়ানের বাসায় যেতে রাজি হলো। রাত গাড়ির সামনে এসে রোদকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। তারপর অনেকবার সরিও বলল। রোদ তেমন কোনো কথা বলল না। আদ্রিয়ানের সাথে তো নাই। বাসায় আস্তে আস্তে বেজে গেল 3টে। রোদ রুমে ঢুকে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকলো। আদ্রিয়ান বেচারা দীর্ঘশ্বাস ফেললো। এক প্রকার যুদ্ধ করেছে আজকেও। ভাবেওনি এত কিছু হবে। সামনে তো আরো না জানি কত কি। রোদ তখন কি করে কে জানে। আদ্রিয়ানের ভাবনার মাঝেই রোদ বেরিয়ে এলো। পরনে তার কুর্তি আর ট্রাউজার, টাওয়ালটা মাথায় পেঁচিয়ে রাখা। আদ্রিয়ান কিছু বলতে যাবে অমনি রোদ সাইড কাটিয়ে ব্যালকনিতে চলে গেল। আদ্রিয়ান একটু আহত হলেও পরক্ষণে ভাবলো এটা কি স্বাভাবিক নয়। আজকে রোদের ওপর দিয়ে যে কি গেল এটা শুধুমাত্র রোদই বুঝতে পেরেছে। আদ্রিয়ানও শাওয়ার নিতে গেল। বেরিয়ে এসে দেখলো রোদ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আদ্রিয়ান তাড়াতাড়ি বেডে উঠে রোদের কপালে হাত দিল। হালকা গরম। রোদ কারো হাতের ছোঁয়া পেতেই মুখ খুলে আদ্রিয়ানকে দেখে মুখ ঢুকে ফেললো কম্বলের মধ্যে। আদ্রিয়ান আস্তে করে বলল, খেয়ে তারপর ঘুমাও, রুমে নিয়ে আসি খাবার। রোদ কোনো কথা বলল না। আদ্রিয়ান টাওয়াল বারান্দায় রেখে রুমে আসতেই দেখে রোদ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আদ্রিয়ান রোদের পেছনে গেল। নিচে যেতেই রোদ মিষ্টিকে কোলে তুলতে নিলেই আদ্রিয়ান বলল, মা, বাবাইয়ের কাছে আসো, মাম্মার শরীর ভালো না। মিষ্টি রোদের কাছ থেকে সরতে নিলেই রোদ কোলে তুলে নিল মিষ্টিকে। আদ্রিয়ানের মা আর সাবা দেখেও কিছু বলল না। রোদের রাগ জায়েজ, কিন্তু আদ্রিয়ানও তো হেল্পলেস। খেতে বসতেই আদ্রিয়ান বলল, রোদ আমি খাইয়ে দেই। উত্তরে রোদ নিজের প্লেটে ভাত বেড়ে নিল। আদ্রিয়ান একটু অবাক হলো। সাথে অবাক হলো আদ্রিয়ানের মা, সাবা আর উপস্থিত জাইফা। এই প্রথম রোদ পুরো প্লেট ভরে ভাত নিয়েছে। আদ্রিয়ানের মা অবাক হওয়ার পর্ব শেষ করে খুশি হয়ে রোদকে চুমু খেলো। এরপর মুরগির গোস্ত আর সবজি ভাজি দিল। রোদ নিজের সুখে খেতে লাগলো, যেন খাওয়াটাই তার একমাত্র কাজ। আদ্রিয়ানও খাওয়া শুরু করলো। রোদের খাওয়াটা যেন আদ্রিয়ানের কাছে অস্বাভাবিক লাগলো। এতদিনে যতটুকু চিনেছে রোদ এত খেতে পারে না, হাজার জোর করলেও। আর ডক্টরের কথা অনুযায়ী রোদ চাইলেও বেশি খেতে পারবে না। তাহলে কিভাবে খাচ্ছে? আদ্রিয়ান দেখলো রোদের অর্ধেক প্লেট খাওয়া শেষ, কিন্তু ও খাচ্ছে না, বরং পানি দিয়ে গিলছে আর চোখেও পানি টলটল করছে। খেতে পারছে না, তবুও খেয়ে যাচ্ছে। আদ্রিয়ান রোদকে বলল, এই রোদ, খেতে হবে না তোমার আর, উঠো। রোদ কোনো কথা না শুনে খেয়েই যাচ্ছে। আদ্রিয়ান এবার প্লেট সরিয়ে ফেলতেই রোদ মুখে হাত দিয়ে উপরে দৌড় দিল। এদিকে কেউ ছিল না, তাই আদ্রিয়ানও তাড়াতাড়ি রোদের পেছনে দৌড়ে গেল রুমের দিকে। রোদ ওয়াশরুমের বেসিন ভরে বমি করছে। আদ্রিয়ান তাড়াতাড়ি ওকে ধরলো। রোদ 3বার বমি করে পেটের সব খাবার বের করে নেতিয়ে পড়লো সাথে সাথে। আদ্রিয়ান ধরতেই সরে যেতে চাইলো। আদ্রিয়ান ছাড়লো না। জোর করে রোদকে হাত মুখ ধুইয়ে মুছে বেডে হেলান দিয়ে বসালো। রোদ চোখ বুজে আছে। আদ্রিয়ান কি বলবে বুঝতে পারছে না। ওর তখনই বোঝা উচিত ছিল রোদ তেজ দেখিয়ে এত খাবার নিয়েছে। আদ্রিয়ান নিচে যেয়ে জুস আর স্যুপ বানিয়ে রুমে ঢুকলো। মেয়েটা বমি করেছে, নিশ্চিত গলা চলছে, তাই লিকুইড খাবারই নিল আদ্রিয়ান। রুমে ঢুকতে দেখে রোদ শুয়ে আছে। আস্তে করে রোদের মাথায় হাত বুলিয়ে ডাকে, রোদ উঠো তো দেখি, খাবো, উঠো, আমি রান্না করে এনেছি, দেখো তো কেমন হয়েছে। প্লিজ সোনা, উঠো, তোমার শরীর ভালো না। রোদ তেজি গলায় বলল, আমি অসুস্থ হই, মরে যাই, আপনার কি? ছাড়ুন আমার হাত। আদ্রিয়ান রোদ বলে নিজের হাত উঠিয়ে মারার জন্য। ভয়ে রোদ ছিটিয়ে আছে, কিন্তু কই, থাপ্পড় তো গালে পড়লো না। রোদ চোখ মেলে দেখলো আদ্রিয়ান রাগে ফুঁসছে। রোদ কিছু বলার আগেই আদ্রিয়ান রোদের মুখ চেপে ধরলো। চিবিয়ে চিবিয়ে বলল, মরার কথা যেন আর না শুনি এই মুখে। বলে আদ্রিয়ান রোদকে বসিয়ে জোর করে খাইয়ে দিল। সারাদিন আর রোদ আদ্রিয়ানের সামনে আসেনি।
সন্ধ্যায় দেখলো সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। আদ্রিয়ান যেতেই পড়ার বাহানা দিয়ে চলে গেল সে। আদ্রিয়ান সবার সাথে কথা বলা শেষ করে রুমে ঢুকে দেখে রোদ কিছু লিখছে, মেবি কোনো কিছু নোট করছে। আদ্রিয়ান সামনে যেয়ে বলল,